আচ্ছা, কল্কি অবতার নাকি কালকের অবতার? KALKI কল্কি, আবার কালকি অবতারও তো হতে পারে। এদের যে নামকরণ, বিগত যে সমস্ত অবতাররা কার্যকাল আমরা শুনেছি পৌরাণিক মতে বা পৌরাণিক গ্রন্থগুলো থেকে, সেক্ষেত্রে আমরা কখনো পর্যন্ত এটা শুনিনি যে জন্মানোর আগেই অবতারের নাম ঠিক হয়ে গেছে। এখনো শোনানি। অবতার তার কর্মগুণে সে পরে সেই জায়গায় গেছেন, অবতরণ করেছেন, তবে কি অবতার হয়েছেন। তো এমন একটা সিচুয়েশন আসবে যখন আবার নিশ্চয়ই অবতার আসবে এবং সেই অবতার তার কর্মগুণে হয়তো অবতারত্ব লাভ করবেন। সেদিন আমরা থাকি আর নাই থাকি। কল্কি অবতার বা কালকি অবতার কবে আসবেন, পৌরাণিক মতে তার ব্যাখ্যা কী, বা পৌরাণিক মতে তার অস্তিত্ব কী, কতদিন বা কলিযুগের অবসান হবে, বা কলিযুগের বা সময় কতটা বাকি আছে, এবং কিভাবে ধ্বংসলীলা হবে, এই সমস্ত কিছু পুরাণে আমরা পাচ্ছি। সেগুলো আমরা ধীরে ধীরে ডিসকাস করব। তো আজকে আমরা ডিসকাস করব কলিযুগ এবং কালকি অবতার, অর্থাৎ এই সম্পর্কে আমরা ডিটেলস ডিসকাস করব। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা। সবাই ভালো আছেন? শুরু করি আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। কল্কি অর্থাৎ কল্কি অবতার এবং কলিযুগ, এই ব্যাপারে আমরা আজকের বিষয়ে আলোচনা করব। শুনতে থাকুন, ইন্টারেস্টিং অনেক তথ্য আছে। কিন্তু প্রথম কথা হলো যে পৌরাণিক মতে, অর্থাৎ পুরাণের যে বিশেষজ্ঞরা ছিলেন বা বিশেষ বিশেষ পাণ্ডিত্য অর্জনকারীরা যারা ছিলেন, তারা যুগকে ডিভিশন করেছে। এখন এই যুগের যে হিসেব আছে সেটা কিন্তু বেশ জটিল হিসেব, এবং সেটা টোটালটা আনঅথেন্টিক বলাই যাবে না। যথেষ্ট অথেন্টিকিটি সেখানে আছে। সেখানকার হিসেবগুলো কেমন ছিল, একটা আয়ু বিচার বা কিছু বিচার করতে গেলে দণ্ড, পল, বিপল, অনুপল, প্রাণ, এইরকম বিভিন্ন রকম হিসেব ওখানে রয়েছে। সেখান থেকে পুরো হিসেব দিতে গেলে 2-3টে এপিসোড লাগবে। কিন্তু আমার মেন বিষয় যেটা, যে কল্কি বা কলিযুগ সম্পর্কে, সুতরাং আমরা সেই হিসেবের কড়কচিতে যাচ্ছি না। একটা জিনিস সেখান থেকে আমরা যেটা পেয়েছি, যে সেখানকার হিসেবে মতো 1 ডিগ্রি মানে 60 মিনিট, যেটা আমরা ধরেই থাকি। তাহলে 360 ডিগ্রি অর্থাৎ মহাকাশ বা মহাবৃত্ত, তার একটা রাউন্ডের যে পরিধি 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে আপনার 21,600 মিনিট হবে। এইবারে পৌরাণিক মতে যে একটা মহাযুগ, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ তার মধ্যে ঢুকে থাকবে। এই ডিভিশনটা টোটাল বের করতে সময় লাগবে 43,20,000 বছর। এখন প্রশ্ন হচ্ছে, এই বছরটা কি বছর? তখন তো আমরা যে ক্যালেন্ডার ইয়ারে বসবাস করছি সেই বছরটা তো ছিল না। তাহলে তখন কি ছিল? তখন এই বছরটাকে তারা কি করেছিলেন, সিস্টেমটা কি ছিল না, এই 43,20,000 এটাকে যদি আমরা হিউম্যান ইয়ারে, অর্থাৎ আমরা যে লাইফে বসবাস করছি বা যে সময় বসবাস করছি, সেই সময় ক্যালকুলেশন আনতে গেলে আমাদের করতে হবে কি, যে 360 ডিগ্রি ইকুয়াল টু 21,600 যেটা হচ্ছে, সেটা আমাদের 43,20,000 যে স্প্যানটা আছে সেইটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে বেরোবে 200। এরপর একটা কাজ রয়েছে, পুরাণ মতে ব্যাখ্যা করা আছে যে সত্যযুগ মানুষ 4টে পাদই ভোগ করবে, অর্থাৎ 4 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যেমন এক একটি নক্ষত্রের 4টি করে পাদ ভাগ করি, 3 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি, ঠিক তেমনি যুগের 4টে পাদে ভাগ করেছেন, অর্থাৎ 4 অংশ। সত্যযুগে 4টে অংশই মানুষ ভোগ করবে, ত্রেতা যুগে 3 অংশ, দাপর 2 অংশ এবং কলিযুগে 1 অংশ। এবং এইটাকে বলা হচ্ছে ধর্মযুগ, অর্থাৎ কলিযুগে ধর্মের খাতিরে ধর্ম 4 আনা বেঁচে থাকবে, শেষ পর্যন্ত নীল হবে, তারপর আবার রোটেশনে আবার ঘুরতে থাকবে। এই হলো পৌরাণিক ব্যাখ্যা। এবারে সেই হিসেবে আমরা যদি 4 পাদ ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? 200 গুণিত 100%, অর্থাৎ 100। 200 × 100 কত হচ্ছে?
20,000 বছর। অর্থাৎ আমরা সত্যযুগটা ভোগ করব 20,000 বছর, ত্রেতা যুগ 15,000 বছর, দাপর যুগ 10,000 বছর এবং কলিযুগ অনলি 5,000 বছর, সব মিলিয়ে 50,000 বছর। এইটা হলো মোটামুটি তখনকার যে 43 লক্ষ 20,000 যে সালটা, সেইটার পরিসংখ্যান যদি আমাদের এখনকার এতে টেনে আনি তাহলে 50,000 বছর মহাযুগ। আমরা কলিযুগে বসবাস করছি, মানে আমাদের একটা 5,000 বছরের একটা বা 5,000 বা 10,000 বছরের একটা স্প্যান। 10,000 বছর এই কারণে বলছি, কারণ কি সত্য, ত্রেতা, দাপর, কলি আমরা যদি ঘাঁটতে যাই সমস্ত ঘটনাগুলিকে আমাদের অনুসন্ধানের দৃষ্টিতে, তাহলে এটা কখনোই একদম অ্যাকুরেসি নেই। সত্যযুগে 4 অবতার, দাপরে অবতার, ত্রেতাতে অবতার, এই অবতার টু অবতার যদি মেলাই তাহলে দেখা যাবে যে অ্যাকর্ডিং টু স্প্যান কিন্তু মিলছে না। তার মানে এই 5,000 বছরটা এমন হতে পারে হয়তো 7,000 বছর বা 10,000 বছর বেঁচে রয়েছে, আবার এমন হতে পারে যে সেটা কমে যাচ্ছে। তো সেই ব্যাপারে এখন ডিসকাস করি। শ্রীরাম অর্থাৎ দশরথ পুত্র শ্রীরামচন্দ্র, তিনি আমাদের পৌরাণিক প্রবক্তাদের মতে তিনি ছিলেন অবতার। অর্থাৎ কোন যুগের? তখন ছিল ত্রেতা যুগ। ত্রেতা যুগের কিছু ত্রুটি বিচ্যুতি বা আসুরিক যে যুগটা ছিল, অসুরদের সাথে মানুষের লড়াই বা দ্রাবিড়দের সাথে যে লড়াই, সেই লড়াইটাতে আমাদের রামচন্দ্র অবতার হিসেবে বিষ্ণুর জন্ম নিলেন। ভালো কথা। রামচন্দ্রের যে পিরিয়ডটা, অর্থাৎ যে সময়কালে তিনি এখানে এই ইহলোকে আত্মপ্রকাশ করেছিলেন, সেটা আনুমানিক 5,200 বছর। 5,114, 5,200 আমি ধরলাম, 5,200 বছর আনুমানিক পিসি, অর্থাৎ বিফোর ক্রাইস্ট। আজকে আমরা যেখানে আছি সেখান থেকে আমরা 7,600 মতো পিছিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ সেইখানে যদি আমি ত্রেতা যুগের অবসান ধরলাম, যে রামচন্দ্রের সঙ্গে সঙ্গে ত্রেতা যুগের অবসান হলো, তারপর দাপর শুরু হলো। দাপর যদি ওখানে শুরু হয়, দাপর আমাদের হিসেব মতো মিনিমাম 10,000 বছর ভুক্ত। তাহলে 5,000 বছর আর এখনকার 2,400 যোগ করলে 5×2 7,800। তার মানে এখন আমরা দাপর যুগে থাকার কথা ছিল, কিন্তু হয়নি। কারণ কি, পৌরাণিক মতে এটাও ঠিক যে শ্রীকৃষ্ণের ঘটনা কিন্তু দাপর যুগ, অর্থাৎ পরীক্ষিত যেদিন সিংহাসনে বসেছিলেন সেদিন নাকি কলিযুগের সৃষ্টি হয়েছিল, শুরু হয়েছিল, সৃষ্টি নয় শুরু হয়েছিল। এখন দেখতে হবে যে শ্রীকৃষ্ণ কোন টাইমে ছিলেন। শ্রীকৃষ্ণ মোটামুটি বিফোর ক্রাইস্ট 3,200-100 এইরকম সময়। তার মানে শ্রীরামচন্দ্র যদি 5,200 হয় আর শ্রীকৃষ্ণ যদি 3,200 হয়, কত হাজার বছর ওটা হচ্ছে? ওটা তাহলে কত হাজার বছর হলো? 3,000 বছর। তো 3,000 বছরে কি দাপর শেষ হয়ে গেল? যেখানে দাপরের জন্য স্প্যান দেওয়া আছে 10,000 বছর, তাহলে কি 3,000 বছরে শেষ হয়ে গেল? প্রশ্ন ওখানে আছে। এইবারে এখানে একটা লুফলস আছে, একটা কথা বলা আছে যে না, যদি মানুষের অনাচার অধর্ম বেড়ে যায় তাহলে এই যুগকাল কমেও যেতে পারে, হতেই পারে। তো দাপর যুগের যে আয়ুকাল কমে গেল, এবারে এটা কলিতে এক্সটেনশন, কলি পেতেও পারে আবার নাও পেতে পারে। সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ প্রকৃতির উপর এবং সিস্টেমের উপর। তো যদি দাপরের 2,000 বাদ দিলে 8,000 বছর বেঁচে আছে, আমি ধরলাম, থাকতে পারে। আর কলিযুগ যদি সেইখান থেকে আমি ধরি, তাহলে কলিযুগ বেরিয়ে এসছি আমরা কত? সেদিকে 3,000, এদিকে 2,500, 5,500 মতন কাছাকাছি আমরা বেরিয়ে এসছি। অর্থাৎ কলিযুগে যে 5,000 বছর ছিল, সেখান থেকে আমরা কিন্তু 5,000 বছর ক্রস করে ফেলেছি। তার মানে আমরা দাপরের কিছু অংশ অলরেডি ভোগ করছি। এই যে সন্ধিক্ষণটা এইবারে শুরু হয়ে গেছে যে কল্কি দেবের জন্ম তাহলে হলো, এবং এই কল্কির অবতার হিসেবে জন্ম প্রসঙ্গে এখানেও দু একটা কথা বলার আছে এবং আপনাদের বোঝারও আছে। আচ্ছা, এর ইতপূর্বে যতগুলো অবতার আমরা পৌরাণিক মতে দেখেছি, যে মৎস্য পুরাণ বা বিষ্ণু পুরাণ, বিভিন্ন মতে কল্কি হবেন 10ম অবতার। তার মানে 9 জন অবতার জন্মেছেন। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, তারপর আরও নৃসিংহ ইত্যাদি যেসব অবতাররা জন্মেছেন,
এই অবতাররা জন্মানোর আগে কখনো কি এটা বোঝা গেছিল যে যিনি জন্মালেন ইনিই অবতার? বোঝা কি গেছিল? বোঝা যায়। কখন বোঝা গেল? পরে বোঝা গেল যে তিনি অবতার ছিলেন। কারণ যদি শ্রীরামচন্দ্র অবতার সবাই জেনে যেত, তাহলে শ্রীরামচন্দ্রকে এত হার্ডলস পেরোতে হতো না। শ্রীকৃষ্ণ জন্মের সময় অনেক রকম ঘটনা ঘটেছে, অনেক বাধা বিপত্তি ক্রস করেছেন, তারপর তিনি জন্মেছেন। সেক্ষেত্রে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি বলি যে ডেস্টিনেশন ইজ ফিক্স, অর্থাৎ তোমার কপালে যেটা ছিল তোমাকে ফেস করতে হচ্ছে। সেই ধরনের প্রবলেম আরও অনেক কি হয়তো পেতে হয়েছে পরবর্তী ক্ষেত্রে বা আগামীতে পেতে। তো ব্যাপারটা হচ্ছে কি, সেই সব হার্ডল ঘটনাগুলো ক্রস করার পরে শ্রীকৃষ্ণর একটা মহিমা ছিল, কিন্তু তিনি যে অবতার এটা কখনো সেই সময়ের মানুষরা বোঝেনি। অথচ আমরা 2024-এর এই জায়গায় দাঁড়িয়ে আমরা মোটামুটি ভাট বকা শুরু করে দিয়েছি। কল্কি জন্মে গেছেন, কেউ কেউ বলছেন বলদেব এখন ভারতবর্ষ চালাচ্ছেন, বলভদ্র তিনি আগে চলে এসছেন। কেউ বলছেন যে কল্কি আগামী বছর জন্মাবে, বিভিন্ন রকম। অর্থাৎ কল্কি দেবতাকে নিয়ে এখন ব্যবসা রমরমা চলছে। শেয়ার মার্কেটে একদম টপ পজিশনে রয়েছে কল্কি। এই ব্যাপারটা ধোঁকাবাজি ছাড়া কিছু না। কারণ কি, ভবিষ্যমালিকা যে বইটা পঞ্চসখার দ্বারা রচনা হয়েছিল উড়িষ্যাতে, মূল ভাষাটা ছিল উড়িয়া ল্যাঙ্গুয়েজ। সেই বইটাকে ধরে এখন মূল ব্যবসাটা চলছে যে কল্কি দেবের আগমন কবে। কিন্তু সেই মূল বইতেও কল্কি দেব কবে জন্মাবেন এবং কি অবস্থায় জন্মাবেন, তার রাশি কি হবে, নক্ষত্র কি হবে, গ্রহগুলো কোন জায়গায় বসবে, সেটার দিকে কেউ যাচ্ছেন না। সেটার দিকে গেলে কিন্তু বোঝা যায় যে কল্কি দেব সত্যি সত্যি জন্মাবেন কিনা। আর যদি জন্মায়ও, ধরলাম জন্মাবে, কারণ কি পৌরাণিক মতে, যেটা আমাদের মার্কণ্ড পুরাণেও বলা আছে, যে মানুষ যখন শেষের দিকে যাবে তখন সমাজে কোন কোন জিনিসগুলো দৃষ্ট হবে, অর্থাৎ চোখে পড়বে, সেটা আমি একদিন আলোচনা করব। মার্কণ্ড পুরাণ কি কি আছে, এবং সেগুলো আজকের দিনে মিলছে, সমস্ত কিছুটা মিলছে। তার মানে আমরা যে একটা ধ্বংসলীলার দিকে যাচ্ছি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কল্কিকে নিয়ে যে আলোচনাগুলো চলছে, এই কল্কি অবতার এসে গেল, এই শয়ে শয়ে লাশ পড়ে গেল, শয়ে শয়ে অমুক হয়ে গেল, এই যে বিভিন্ন রকম রয়েছে, এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড বিভ্রান্তিকর। আর এই বিভ্রান্তিতে না গিয়ে আপনারা আমাকে শুনতে থাকুন। পরপর প্রত্যেকটা ডিটেলস আমি কিন্তু ডিসকাস করব, যে পৌরাণিক মতে কি বলা আছে, আধুনিক দৃষ্টিভঙ্গিতে আমরা সেটাকে কি ভাবব, এবং আধুনিক দৃষ্টিকোণ থেকে কি বিশ্লেষণে গিয়ে কী সিদ্ধান্ত আমরা নেব, এইটা প্রত্যেকটা আমরা ফেজ বাই ফেজ ডিসকাস করব। আজকে এই পর্যন্ত থাক, পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।